ওকে, তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। আচ্ছা, তো আমরা অ্যাডভান্স রিডিং রাইটিং এর পর আমাদের যে পার্ট সিটা আছে, ওটা বলেছিলাম যে আমরা শেষের দিকে আলোচনা করব। তো আজকে আমরা হিস্ট্রি নিয়ে একটু কথা বলবো। হিস্ট্রির যে 2 সপ্তাহের ক্লাস আমরা একটু আগায় নিতে চাচ্ছি, কারণ যে 2 সপ্তাহ মানে মোটামুটি 12 তারিখ পর্যন্ত হবে, তাই না? 14 আর এদিকে 28 তারিখে যদি আমরা শুরু করি, কারণ তোমাদের পরীক্ষা কত 26 তারিখ থেকে? জি স্যার। জি স্যার। 26 তারিখ থেকে। তাহলে হিস্ট্রি যদি আমাদের 12 তারিখ পর্যন্ত হয়, তাহলে অ্যাডভান্স রিডিং রাইটিং এ যদি আমরা একটু সময় দিই, তাহলে মোটামুটি ধরো প্রায় 17-18 তারিখ পর্যন্ত চলে যাবে। আর 26 তারিখে তোমাদের যদি পরীক্ষা হয়, প্রথমে তো হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা, তাই না? জি স্যার। ড্রামা তো অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে আছে, আশা করি সবাই ভালো মতো পড়েছো ড্রামাটা। এখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এর জন্য যেহেতু এখানে আমাদের এজ রয়েছে টোটাল 9টা, তাই না? 9টা এজ রয়েছে, তার ভিতরে মোটামুটি তোমাদেরকে আমি বলেছি যে 6টা এজকে বিশেষ করে গুরুত্ব দিতে, তার থেকে যদি সম্ভব হয় আরো একটু গুরুত্ব দিয়ে পড়ার জন্য। এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর গতকালকে টেস্টটা তো সবাই দিয়েছো নাকি? গত পরশু দিন নেওয়া হয়েছে, সেটা সবাই দিয়েছো। খাতা আমি দেখতেছি একজনের অনেকগুলো খাতা জমে যখন একটু স্লো হয়ে যাচ্ছে। আমি আসলে সময়ের সাথে গুলিয়ে উঠতে পারছি না, যে একজনেরই দেখাচ্ছে প্রায় কারো 2টা, যাদের আগে দেখা হয়েছে, যাদের আগে একটু মিস হয়ে গেছে তাদের আবার 4টা, একটু সময় বেশি লেগে যাচ্ছে। তো আমি দেখি এই ছুটির ভিতরে তো আমি শেষ করতে পারবো। কারণ তোমাদের কি ছুটি লাগবে? বলো, পূজার ছুটি লাগবে? না স্যার। না স্যার। হ্যাঁ, তোমাদের ছুটি আমি দিতে চাচ্ছি না। তাছাড়া বাকি ইয়ারের গুলো অলরেডি কয়েকটা ছুটি দেওয়া হয়েছে, তো তোমাদেরটা আমি ছুটি দিচ্ছি না। কারণ এই যা যা তোমরা স্যার, অন্য এর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সামনে পরীক্ষা, তো আমরা কেন ছুটি নিব? এই জন্য তোমাদেরকে আর ছুটি দিচ্ছি না। যদি কারো ছুটি মনে হয় প্রয়োজন, সে নিজ দায়িত্বে নিয়ে নিবা, ঠিক আছে? নিজ দায়িত্বে নিয়ে নিবা। বিশেষ করে যারা সনাতন ধর্মের আছো তাদের জন্য বলতেছি যে উৎসবের স্পেশাল যে ফাংশনগুলো আছে সেগুলো করবো, বাকি সময়টা দয়া করে নষ্ট করো না। পূজা, ঈদ, বড়দিন সব উৎসবই প্রতি বছরই আসবে, কিন্তু এই সময়টা, এই যে গুরুত্বপূর্ণ সময়টা, এটা বারবার ফিরে আসবে না। এগুলো জীবনে একবারই আসে, ঠিক আছে? অতএব একবার না হয় পূজার আনন্দটা কম করলাম, ধর্মীয় উৎসব যেটুকু আছে সেটুকু করে বাকি সময়টাই পড়াশোনার সময় দাও। বুঝতে পেরেছ? এই জন্য বলছি বারবার। তো ঠিক আছে, আমরা তাহলে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড এবং এজ অফ চসার, এই দুটা এজকে একটু গুরুত্ব দিতে বলেছি। হিস্ট্রি তো একটু তোমাদের কাছে এমনিতেই ঝামেলার মনে হয়, তো এখানে কোশ্চেন আনসারগুলো একটু বেশি ফোকাস দিবা, আর যে আমি শর্ট সামারি করে যেগুলো দিয়েছি সেই জায়গাটা একটু পড়বা, তাহলেই হয়ে যাবে। আর বেশি কিছু এখন সময় নষ্ট করার দরকার নেই। রেকর্ড ক্লাসগুলো যেটুকু আছে ওখানে দেখবা, আর কোশ্চেন আনসারগুলো যদি বুঝতে পারো একবারে ফোকাস দিবা কোশ্চেন আনসারগুলোর উপরে। আশা করি ওখান থেকে পেয়ে যাবা, কিন্তু ভালো মতো লিখতে পারতে হবে, মনে থাকবে? আর যারা লাইভ ক্লাস করেছো আগের, তাদের জন্য তো সমস্যা তেমন থাকার কথা না। তো ঠিক আছে, যাদের যাদের সমস্যা আছে একটু বলবো। আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের আজকে আমরা একটু আলোচনায় যাব। হিস্ট্রির প্রথমটাই হচ্ছে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড, নাকি? তো এখানে আমি 2টা পিডিএফ আলাদা আলাদা করে দিয়েছি, যেহেতু একটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা আর্লি ইংলিশ পিরিয়ড, আর একটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। এই দুটা মিলে আলাদা আলাদা অপশন রয়েছে। এখানকার গুরুত্বপূর্ণ রাইটিং গুলো কি কি, এখানে গুরুত্বপূর্ণ রাইটারের যদি কিছু নাম থাকে, 2-1 জন থাকে, সেগুলো কি কি, ওল্ড ইংলিশ পিরিয়ডকে আর কি কি নামে আমরা জানি, ওল্ড ইংলিশ পিরিয়ডের টাইম লিমিট কতটুকু, টাইম ডিউরেশন কতটুকু, এইগুলো বিষয় এখানে দেওয়া আছে। হ্যাঁ, দেখো নেটের কি ঝামেলা, যে ওপেন হতে টাইম লাগতেছে। ওকে, তো ওল্ড ইংলিশ পিরিয়ডকে আমরা শুরু করছি কত সাল থেকে বলো তো? টাইম ডিউরেশনটা কত সাল থেকে কত সাল? 450 450 থেকে 1066 পর্যন্ত আমরা বলতেছি কি
ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ 1066 তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? নরমান কনকোয়েস্ট। হ্যাঁ, নরমান কনকোয়েস্টের পরে আমরা জানি অ্যাংলো নরমান পিরিয়ড শুরু হয়। তার আগ পর্যন্ত ছিল হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তাই না? এখানকার সালগুলো মোটামুটি খেয়াল রাখলে হবে। এখান থেকে ব্রিফ কোশ্চেন যেগুলো আসে খুবই ইজি কোশ্চেন আসে, খুব বেশি জটিল না। দেখবো যে একদম মেজর যেগুলো ঘটনার সাথে রিলেটেড সেগুলো ঘুরে ফিরে আসে। এখানে তারপরে হচ্ছে তোমার অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যে বইগুলোর মানে নোটেবল যে বইগুলো আছে সেই বইগুলোর নাম আমরা খেয়াল করব। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটার নাম কি বলো? বিওলফ। স্যার বিওলফ। এটা কি কি জাতীয় রাইটিং? এটা এপিক। এপিক বলা হচ্ছে। এর রাইটারের নাম কি? স্যার আননোন অ্যানোনিমাস। তাই তো? তাহলে এটা হচ্ছে কি নাম নেই, তাই তো? আননেমড রাইটার, ঠিক আছে? তো এটা জানা যায় না যেটা হচ্ছে রাইটার কে, কে লিখেছেন এটা। এবং এখানে আমরা যেটা পাই যে এখানে 2টা থেকে 3টা ব্রড কোশ্চেন আসে যেগুলো ঘুরে ফিরে এগুলো আসে। আর একটা গুরুত্বপূর্ণ বই আছে সেটা হলো কি দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, তাই না? দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, যেগুলো লিখেছেন হচ্ছে ভেনারেবল বেড, তিনি এটা লিখেছেন। তার নাম আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। খ্রিস্টান ধর্মের এই যে ইতিহাসগুলো খুব একটা এখানে দরকার নাই, ওগুলো এত দরকারও পড়বে না। এখানে জাস্ট অধিকাংশ কোশ্চেনটা বিয়োগ ধরে আসে, আর হচ্ছে এজ লিমিটটা আসে, আর হচ্ছে এখানকার ওই যে 2-4 জন রাইটারের নাম আছে, ঠিক আছে? তো বেড, তাই তো? তার যে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, এদিকে হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, এই জাতীয় কয়েকটা জিনিসই ঘুরে ফিরে আসে। আর তারপরে যেহেতু ওল্ড ইংলিশ পিরিয়ডের যে লাস্টের দিকের ঘটনা সেটা হচ্ছে নরমান কনকোয়েস্ট 1066। এখানে যিনি এটাতে দখল করেছেন তার নাম কি বলো? উইলিয়াম দ্য কনকুয়ারার নাকি? ইনি ছিলেন কে? ডিউক অফ নরম্যান্ডি। ডিফিটেড তখন অ্যাংলো স্যাক্সন কিং কে ছিল বলো? হ্যারল্ড। হ্যাঁ, হ্যারল্ড, তাই তো? হ্যাঁ, এবং তিনি সেই যুদ্ধের নাম কি? হাস্টিংস। হ্যাঁ, ব্যাটল অফ হাস্টিংস। সেই যুদ্ধে হ্যারল্ড পরাজিত হন। পরাজিত হলে পরে ইংল্যান্ড দখল করে নেয় এই উইলিয়াম দা কনকুয়ারার, তাই তো? এবং তখন থেকে নরমান রুল শুরু হয়, ঠিক আছে তো? এবং শুরু হয় নামটা কি অ্যাংলো নরমান পিরিয়ড। এইটুকু হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ইতিহাস, খুব বেশি জটিল কিছু না। আশা করি তোমরা শীটটা পড়েছো, তাই না? এই যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মাথায় রাখবা, তাহলেই মোটামুটি ব্রিফ কোশ্চেনের বিষয়গুলো এখানে চলে আসবে। এখানে আমরা সাহিত্যিক যে বিষয়গুলো একটু দেখি, সাহিত্য রিলেটেড যদি আমরা খেয়াল করি, বা এখানে যদি আমরা বইয়ের নাম খেয়াল, যেখানে কি কি রাইটিং ছিল মেইনলি, তাই এখানে রোমান্স আমরা পেয়েছি, তার সাথে এপিক রাইটিং পেয়েছি। এর ভিতরে সবচেয়ে ওল্ড, তাই তো, বিওলফ, এটা হচ্ছে কি দ্য মোস্ট ফেমাস ওয়ার্ক অফ ওল্ড ইংলিশ পিরিয়ড। এটা হচ্ছে দ্য আর্লিয়েস্ট এপিক। তারপর হচ্ছে এছাড়াও এখানে আরো কয়েকটা বইয়ের নাম আছে, যেমন হচ্ছে দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, এগুলো, তাই না? এগুলো রাইটারের নাম কি আমরা জানি বলো? এগুলো আমরা জানি না, তাই না? বরং এগুলোর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে তৎকালীন মানুষগুলো কেমন ছিল, এবং তাদের মানে সাহিত্যকরণের মাধ্যম দিয়ে বোঝা যায় যে আসলে সেই এজের মানুষগুলো কেমন ছিলেন আর কি। হ্যাঁ, এছাড়া খ্রিস্টান ইনফ্লুয়েন্স শুরু হয়, ক্রিশ্চিয়ানিটি আসে। ক্রিশ্চিয়ানিটি আসার কারণে প্যাগানিজম আস্তে আস্তে বন্ধ হতে থাকে, আর এদিকে ক্রিশ্চিয়ানিটি প্রচার শুরু হয়, এবং সাহিত্যকরণের ভিতরে ক্রিশ্চিয়ান যে ধর্মের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসে, তাই না? তো এখানে এই যে মোটামুটি এই ইংলিশ হিস্ট্রির এই কয়টাই দেখো, এখানে বই বলতে এটাই পাচ্ছে বিওলফ, দ্য ওয়ান্ডারার, সিফারার, এই যে কয়েকটা বইয়ের নাম, তাই না? অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটার ডিউরেশন কত, কখন গিয়ে শেষ হয়, কখন গিয়ে শুরু হয়, এই হচ্ছে ব্যাপার। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মানে ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা নাম কি, অনেক সময় এরকমটাও আসে। নরমান কনকোয়েস্ট কবে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, কে পরাজিত হলো, কে জিতলো, এই হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের কাহিনী। এই বিষয়গুলো তো মাথায় আছে নাকি সবার বলো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো দেখো ঘুরে ফিরে যদি আমরা একটু এখানকার ব্রিফ কোশ্চেনগুলো একটু দেখি তাহলে তোমরা বুঝতে পারবা, বা ব্রড কোশ্চেনগুলো যদি দেখো আমরা ওই রকম বিষয়গুলো ঘুরে ফিরে পাবো। মানে এই তিনটাই এসে প্রশ্ন সংখ্যা খুব যে বেশি তা না। দেখো এখানে তা সেগুলোই দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। হুইচ পিরিয়ড ইজ কল্ড দ্য ডন অফ ইংলিশ লিটারেচার? মানে শুরু মানে তো ডন, তাই না? তাহলে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটাকে বলতেছি। হোয়াট ডু ইউ মিন বাই ওল্ড ইংলিশ পিরিয়ড বলতে কি বোঝায়? নেম টু গ্রেট অ্যাংলো স্যাক্সন পোয়েটস
তারপর হচ্ছে when did the old English period begin, দেখো কোশ্চেন গুলো খেয়াল করো। হোয়াট ইজ দ্য এক্সটেনশন, মানে আর্লি ইংলিশ পিরিয়ডের এক্সটেনশন বা ডিউরেশনটা কি, ওই ঘুরে ফিরে একই জিনিস। হ্যাঁ, তারপর হচ্ছে হু ডিসকভার্ড ইংল্যান্ড ইন 5th সেঞ্চুরি, কারা আবিষ্কার করেছিল। তারপর হচ্ছে বিওলফ রাইটার কে, আমরা বলে দেব নাম না জানা, তাই না, কত লাইন আছে, কে লিখে, কি ধরনের রাইটিং এটা, ভেনারেবল বিট কে ছিলেন, কে ফার্স্ট হিস্ট্রিয়ান ছিলেন, এই ঘুরে ফিরে সব একই কথা কিন্তু। হ্যাঁ, ক্যাডম্যান, দেখো এখানে যে 3জন রাইটারের নাম বলা হচ্ছে, তাই না, এই যে এখানে 3জন নাম, গ্রেট অ্যাংলো সেকশন পয়েন্টের নাম কি, এখানেই তাদের নাম ঘুরে ফিরে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটুকুই। তারপর হচ্ছে হু রোট দ্য অ্যাংলো সেকশন ক্রনিকল, কে লিখছেন। when did the Anglo-Saxon period end, কখন এটা শেষ হলো, তাই তো। who is called the father of English prose, who was the King Alfred the Great, who was Cineus, এই কয়জনের এই প্রশ্ন কয়টাই একটু পরে গেলেই ঘুরে ফিরে তুমি এগুলো পেয়ে যাচ্ছ। তো দুইজনের গ্রেট অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, এই যে কেটমন এবং কিনেউলফ, তাই না, আর দ্য টু গ্রেট অ্যাংলো-স্যাক্সন পোয়েট। আর যেহেতু আমরা ওই যে তোমার ইয়া থেকে পড়েছি, উইলিয়াম জেলং থেকে পড়েছি, ওখানে কিছু বইয়ের নাম টাম আছে, ওগুলো একটু মাথায় রাখবা। অনেক সময় দেখা ছোটখাটো দু একটা পয়েমের নাম টাম দেওয়া আছে, রেকর্ড ক্লাসগুলো একটু দেখে নিবা, তাহলে এগুলো আবার মাথায় এসে যাবে। হ্যাঁ, দেখো হু ডিসকভার্ড ইংল্যান্ড, তাদের হচ্ছে 3 জাতি, তাই না, জুটস, অ্যাঙ্গেলস এন্ড সেকশন, এরা 3জন এসে ইংল্যান্ডকে আবিষ্কার করেছে, যাদেরকে বলছে জার্মানিক ট্রাইব, সেগুলো আমরা গল্পের ভিতরে পেয়েছি। হ্যাঁ, বিওলফের রাইটার কে, এটা হচ্ছে কি অ্যানোনিমাস, তাই না, এখানে কত লাইন আছে, কি আছে, এগুলো কি সবগুলো পড়েছো তোমরা সবাই, বলো পড়ছো তো নাকি? জি স্যার। জি স্যার। এই ব্রিফ কোশ্চেনের মধ্যে কি শুধু মানে ওল্ড ইংলিশ পিরিয়ডে খুব একটা ঝামেলা আছে, বলো? না স্যার। তারপরে বিওলফের উপর ভিত্তি করে কোশ্চেন কিন্তু দেখবা যে ইংরেজি সাহিত্য মানে সেটা ব্রড এবং শর্ট, ওই ঘুরে ফিরে ওই বিওলফের উপরেই কিন্তু এই এজ থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, ও দেখা যায় ঘুরে ফিরে ওটা থেকেই কোশ্চেন আসে। এত ওল্ড ইংলিশ পিরিয়ডটা দেখি, এটা ওল্ড এবং ওল্ড ইংলিশ পিরিয়ড এটা দিচ্ছি, তাই তো। এটা কোন, এটা কি দুটা এজ একসাথে? তো দেখো এখানে যদি আমরা একসাথে দেখি, তাহলে ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশন পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক গুলো কি পয়েট্রির, সেটা মানে কিনিং, স্টিংস ইত্যাদি আছে। দেখো কিং আলফ্রেড দ্য গ্রেট, তার নামটা একটু আমরা এখানে ভালো করে খেয়াল রাখবো, আর হচ্ছে বিওলফ, অ্যাংলো সেকশন ক্রনিকল, এই যে এই কয়েকটা বিষয় ঘুরে ফিরে আসছে। আর নরমান কনকোয়েস্ট কি ছিল, নরমান কনকোয়েস্ট ইংলিশ লিটারেচারে নরমান কনকোয়েস্টের প্রভাবটা কেমন ছিল। এখান থেকে যেহেতু 2023 সালে কোনো কোশ্চেন আসেনি, তাহলে এবার তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছো। বিশেষ করে এই নরমান কনকোয়েস্টের ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো। আসছিল কি, আমি কি মিস করেছি না আসেনি, বলো তো, এখান থেকে কোনো কোশ্চেন এসেছে? না স্যার, আসেনি। আসেনি স্যার আসছে তো 2023 সালে আসছে এখানে। স্যার, জ্যাক পার্টস বি তে না, আমি পার্ট বি এর কথা বলছি। পার্ট বি তে আসছে, আচ্ছা। পার্ট বি তে আসেন। আচ্ছা, পার্ট বি এর কথাই বলতেছি। পার্ট বি তে যদি না আসে তো মনে রাখবো তোমাদের এখান থেকে মোটামুটি এই বিওলফ নিয়ে। আচ্ছা, পার্ট সি তে কি আসছিল, পার্ট সি তে আসছিলটা কি? What do you know about Norman conquest and its effect on English literature? আচ্ছা, এটা তাহলে এটাই চলে এসেছে ব্রড কোশ্চেন হিসেবে নাকি? তাহলে তার কি বলা যাবে, তাহলে এবার শর্ট কোশ্চেন হিসেবে আসার সম্ভাবনা কম। তাহলে বিওলফ নিয়ে কিছু আসছিল 2023 সালে? না জি স্যার। ব্রিফে আসছিল? না না, আসেনি, সরি সরি। যদি না আসে তাহলে এটা নিয়ে শর্ট কোশ্চেন একটা আসার সম্ভাবনা আছে, এটা একটু খেয়াল রাখবেন। এটা আসেনি, বিওলফ নিয়ে কিছু আসেনি। শর্ট কোশ্চেনও আসেনি, ব্রড কোশ্চেন এসেছে, তাই না? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য নরমান কনকোয়েস্ট, এইটা। তার মানে তোমার বিওলফ নিয়ে একটা শর্ট একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর একটা এই বিওলফের উপর ভিত্তি করে আমরা যে ব্রড কোশ্চেনে একটা পেয়েছি তৎকালীন সময় অ্যাংলো সেকশন বা ওল্ড ইংলিশ পিরিয়ডে যে লাইফস্টাইল, তাই না, এটার কোশ্চেন আছে না, এই যে হোয়াট পিকচার অফ অ্যাংলো সেকশন লাইফস্টাইল, এই কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল। যেহেতু নরমান কনকোয়েস্ট চলে এসেছে, মেইনলি এই দুটা কোশ্চেনই আসে, দেখো ঘুরে ফিরে। তো মোটামুটি যদি এখান থেকে ব্রড কোশ্চেন আসার সম্ভাবনা এবার কম, শর্ট কোশ্চেন আসতে পারে, তো আসলে বিওলফ নিয়ে আসবে। আর যদি ব্রড কোশ্চেন আসে তাহলে প্রথমটা একটু ভালো করে মাথায় নিবা। এই হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের বা মিডল ইংলিশ পিরিয়ড সবকিছু মিলে বেসিক একটা জায়গা। হ্যাঁ, এখান থেকে এবার ব্রড কোশ্চেন আসার সম্ভাবনা যদিও এলোমেলো হচ্ছে, তবে সম্ভাবনাটা কম। তবে প্রথম কোশ্চেনটা একটু ভালো করে দেখে যাওয়া, এই কোশ্চেনটা, তাই না, এখানে
আর রাইট আ শর্ট নোট, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, ব্রড কোশ্চেনের আসার সম্ভাবনা হয়তো বা কম, যেহেতু ওখান থেকে আসেনি এবার। তো বলো, এই প্রশ্ন নিয়ে বা অন্যান্য কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা যদি থাকে একটু বলবা। আছে কোনো ঝামেলা না, স্যার। ইংলিশ পিরিয়ডের? নতুন পুরনো সবাই একটু বলো। না স্যার। আচ্ছা, আর তোমাদের কিছু কিছু মেসেজ দেখলে আমরা নিজেরই কেমন জানি একটু অবাক লাগে, ঠিক আছে? তো এখনো প্রশ্ন আসে যে স্যার যখন ইয়া লিখবো, কোটেশন লিখবো, তখন কি নীল কালি ইউজ করব না কালো কালি ইউজ করব? বলো, এই জাতীয় প্রশ্ন কি এখনো তোমাদের জানা নেই? বলো। স্যার এটা নিয়ে বলছিলেন আপনি। তারপরে তার মানে এগুলো দিয়ে বোঝা যায় যে তোমরা ক্লাসগুলো নিয়মিত করো না। তারপরে হচ্ছে পোয়েট্রিতে বা ড্রামাতে তোমরা যদি কোনো টপিক বাদ দাও, এটা কি আমি বলে দিব নাকি তোমরা নিজেরা ঠিক করবা? বলো। যে তুমি একটা কোনো ড্রামা বাদ দিয়ে পড়বা বা কোনো একটা রোমান্টিক পোয়েট্রি বাদ দিয়ে পড়বা, সেটাকে আমি ঠিক করে দিব যে কোনটা বাদ দিবা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এমন কোনো ড্রামা না। আছে নাকি যে সেখান থেকে পড়লে একটু বেশি মার্ক পাওয়া যায়? এরকম কিছু আছে? বলো, যে স্যার এই জায়গা থেকে পড়লে একটু বেশি মার্ক পাওয়া যায়, ওই জায়গা থেকে পড়লে একটু কম মার্ক পাওয়া যায়, তাহলে না আমি ঠিক করে দিতাম। আর এটা তো নির্ভর করবে তোমার উপরে, তাই না? এটা তোমার উপরে নির্ভর করবে যে তোমার কোনটা ভালো লাগছে, তোমার কোনটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ হয়, সেটা তুমি পড়বা। যেটা কঠিন লাগে সেটা বাদ দিয়ে যাবা। সেটা আমি কি করে ঠিক করে দিব? এক একজনের কাছে তো এক একটা ভালো লাগতে পারে। কারো কাছে দেখা যাচ্ছে ড্রামা একটা ভালো লাগছে, ওইটা আবার আরেকজনের কাছে ভালো লাগছে না, আরেকটা হয়তো তার কাছে ভালো লাগছে। এটা একমাত্র তো তুমি ঠিক করতে পারবা। আমি সবগুলোরই দিয়ে দিয়েছি, এখন তুমি তোমার মতো করে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা দুইটা করে একটু বাদ দিয়ে হিসাব করে পড়বো। এইটা হলো কথা। কি কথা বুঝতে গেল আমার? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই কথাগুলো এখনো তোমরা আমাকে মেসেজ দিয়ে জানতে চাচ্ছ। এখন কি করে বোঝাবো বলো, যে এখনো কেন? পরীক্ষা হয়ে যাবে, তারপরে হয়তো সবার কাছে এই প্রশ্নের উত্তরগুলো পৌঁছাবে না, সবার কাছে এখনো অজানা থাকবে অনেক কিছুই, কারণ তোমরা রেগুলারলি ক্লাসগুলো করো না। করলে পারে আশা করি ডিরেকশনলেস থাকার কোনো সুযোগ নেই, কিন্তু তোমরা এখনো মনে হচ্ছে যেন ডিরেকশনলেস। তোমাদের মধ্যে এখনো ডিরেকশন কেউ পাওনি, কিভাবে লিখতে হয় সেটাই জানো না, ঠিক আছে? তো এখন গুগল ক্লাসরুমে কিভাবে পিডিএফ নিতে হয় এটাও তোমরা জানছো না, তাহলে কেমন করে হবে বলো? সবকিছু দেখিয়ে দিচ্ছি, ইয়া করছি, তারপরেও সমস্যা। ওকে, তো যাই হোক, অনেক কিছু সমস্যা থাকবে। এখন ঝামেলা আর কি কথা বলবো বলো। আচ্ছা, তারপরে ওল্ড ইংলিশ পিরিয়ডের এজ লিমিট কত থেকে কত থেকে বলো? ওল্ড ইংলিশ পিরিয়ডে 450 আচ্ছা, এবার তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের 1066 থেকে 1340। তো এখানে এই যে প্রথমে আসতেছে মিডল ইংলিশ পিরিয়ড শুরু মানেই নরমান কনকোয়েস্ট, এবং নরমান কনকোয়েস্টের প্রভাবটা কেমন ছিল সেটা নিয়ে দেখো। এখানে কিন্তু এটা একটা প্রশ্নের মতো হয়ে যাচ্ছে, উত্তরের মতো, ঠিক আছে? তো এখানে বেশ কিছু, যেমন কিছু কিছু শর্ট নোট এখানে চলে আসে পরীক্ষাতে এই জায়গাতে তোমার মিডল ইংলিশ পিরিয়ডের জন্য। সেটা হচ্ছে এই যে দ্য 100 Years War। 100 Years War কার কার ভিতর হয়েছিল? কোন কোন দেশের ভিতর? ইংল্যান্ড, ফ্রান্সের ভিতর হয়েছিল। এবং এটা মোটামুটি বড় ধরনের একটা প্রভাব কিন্তু ইংল্যান্ডের সামাজিক এবং অর্থনৈতিক পেশাতে। দেখো, ব্ল্যাক ডেথ নিয়ে তো গতবার পরীক্ষা চলে এসেছে নাকি 2023-এ? হ্যাঁ স্যার, এটা চলে এসেছে। এটা কিন্তু পরীক্ষায় একটা চলে এসেছে। এরপরে হচ্ছে পিজেন্ট রিভোল্ট ছিল, ওয়ার্ডস অফ রোজেস ছিল, তাই না? অবশ্য পিজেন্ট রিভোল্টটা তোমার এজ অফ চসারের সাথে অ্যাড করা হয়েছে, এগুলো একটু খেয়াল রাখবা। দেখো, গ্রোথ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং রাইজ অফ মিডল ইংলিশ পিরিয়ড, দ্যাট মিডল ইংলিশ। আর এই মিডল ইংলিশটাই পরবর্তীতে আমরা দেখবো যে তোমার চসারকে হেল্প করেছে। হ্যাঁ, তাহলে এই যে বিশেষ করে এই মিডল এজে আমরা যে সাহিত্যকর্মের বিষয়টা পাচ্ছি, লিটারি হিস্ট্রি যেটা পাচ্ছি, তার ভিতরে আমরা বিশেষ করে রোমান্সের যে ব্যাপারটা সেটা চলে আসে। হ্যাঁ, শিভালরি ইন রোমান্স বা কোর্টলি লাভ, এইগুলো মেনলি আমরা পাই। এবং এর ভিতরে এই যে দেখো তোমার নাইট, হ্যাঁ, স্যার, দেখো এখানে কিছু এরকম মানে কি বলবো, রোমান্স আছে, লিটারি, তাই তো?
হিস্ট্রির ভিতরে আমরা পাচ্ছি যে রোমান্স গুলো এই মিডল ইংলিশ পিরিয়ডে ব্যাপক পরিমাণে ছিল আর কি, এবং সেগুলোর থিম ছিল কি দেখো বিশেষ করে লাভ, শিভালরি এবং লয়ালটি, এগুলোকে দেখানো হচ্ছে। এগুলোকে আমরা ঠিক ওই মানে ভার্সেই কিন্তু প্রেম কাহিনী জাতীয় কিছু বিষয় এই সময় লেখা হতো। আচ্ছা, এই মিডিল এজ এবং ওল্ড এবং মিডিল ইংলিশ পিরিয়ডে কোন কোন দেশের প্রভাবটা ছিল এবং কোন কোন ভাষার ইংল্যান্ডে প্রভাব ছিল বলো তো? ওল্ড ইংলিশ পিরিয়ডে কোন ভাষার প্রভাবটা ছিল মেইনলি বলো? স্যার ওল্ড ইংলিশে স্যার জার্মানি হ্যাঁ, ইটালি ল্যাটিন, তাই তো, ল্যাটিন ভাষা, তাই তো, যেটা ল্যাটিন। আর পরবর্তীতে মিডল ইংলিশ পিরিয়ডে হলো কি ফ্রেঞ্চ ভাষার প্রভাব ছিল। তারপরে চসারে যে যখন আমরা আসলাম ওই দিকে আমরা, এবং তৎকালীন সময়ে ইংলিশের প্রভাবটা কেমন ছিল? ইংলিশটা কোন সমাজের বা কোন শ্রেণীর মানুষের ভাষা ছিল বলো? লো ক্লাস অ্যারিস্টোক্রেটিক, তো কমন পিপলদের ভাষা ছিল হচ্ছে ইংরেজি। আর যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য বা সরকারি বা অ্যারিস্টোক্রেটিক পিপলদের ভাষা ছিল মেইনলি ফ্রেঞ্চ মিডল ইংলিশ পিরিয়ডে। এবং সাহিত্যকর্ম অধিকাংশ ল্যাটিন বা ফ্রেঞ্চেই লেখা হতো, ঠিক আছে তো, সেগুলো ইংলিশে খুব একটা লেখা হতো না। অবশ্য পরবর্তী দেখো এখানে কিছু লিটারারি ফিচারগুলো একটু খেয়াল রাখবা তোমরা। হ্যাঁ, এখানে যে লিটারারি হিস্ট্রি এবং ফিচার দেওয়া হয়েছে এটা নিয়ে কি পরীক্ষা এসেছিল কোনো তোমাদের? এটা নিয়ে একটা কোশ্চেন থাকে মিডল ইংলিশ পিরিয়ডের লিটারারি ফিচার নিয়ে। তাহলে এখানে আমরা যেহেতু আমরা কি ফিচারগুলো দেখো কি কি মিডল ইংলিশ পিরিয়ডের ইউজ অফ বলছে কি ভার্নাকুলার ইংলিশ। ভার্নাকুলার বলতে কি বোঝায় বলো তো? ভার্নাকুলার কি? মাতৃভাষা, কথ্য ভাষা। হ্যাঁ, ভার্নাকুলার মানে কি? যেটা হচ্ছে মানুষ কমন পিপল যে ভাষাতে কথা বলছে। হ্যাঁ, দেখো ভার্নাকুলার, দেখো বিশেষ করে কথা বলতে আছে দ্য ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট স্পোকেন বাই অর্ডিনারি পিপল ইন এ পার্টিকুলার কান্ট্রি অর রিজিয়ন। তাহলে আগে সাহিত্যকর্ম লেখা হতো উচ্চ ভাষায়, তাই তো, যে ভাষাটা ছিল হচ্ছে সরকারি ভাষা বা যে ভাষাটা ছিল হচ্ছে অ্যারিস্টোক্রেটিকদের ভাষা, সেই ভাষায় লেখা হতো। কিন্তু আস্তে আস্তে মোটামুটি নরমান কনকোয়েস্টের পরে দেখো আনলাইক দ্য ল্যাটিন অ্যান্ড নরমান ফ্রেঞ্চ that dominated earlier literary work, Middle English literature sought to reach a wider and more diverse audience, কারণ কমন পিপলদের মধ্যে পৌঁছে গেছে। এবং আমরা পরবর্তীতে পাবো যে জিওফ্রে চসার মেনলি এই ভাষাতে, মিডল ইংলিশ ভাষাতে তিনি কিন্তু লিখেছেন, এবং তার ভিতরে সাহিত্যকর্মের ভিতরে একটা আধুনিকতার ছোঁয়া ছিল। তার জন্য তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় নাকি চসারকে বলতো? তাই বুঝতে দেখো যে চসার's use of vernacular allowed him to capture the nuances of everyday speech, adding authenticity and accessibility to his characters and themes. মানে মূল কথা হলো একটা সাহিত্যকর্ম কমন পিপল বা যে ভাষায় কথা বলা হয় সেই ভাষায় যদি লেখা হয় তাহলে সাহিত্যকর্মটা খুব বেশি মানে আকর্ষণীয় হয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়। যেটা মানে ইংরেজি সাহিত্যে যদি আমরা ভাবি তাহলে সবচেয়ে গ্রহণযোগ্যতা পেয়েছেন হচ্ছে চসার। তার আগ পর্যন্ত যে রাইটাররা ছিলেন সেই রাইটাররা ওই যা লিখতো তার কোনো ধর্মীয় কাজে ব্যবহার করা হতো বা হচ্ছে ওই উঁচু শ্রেণীর সমাজের জন্য, কমন পিপলদের জন্য তেমন কিছু সাহিত্যকর্মের ব্যাপারটা নিয়ে মনোযোগী ছিল না কেউ। কিন্তু চসার থেকে মেইনলি এটা শুরু হয়। চসার একদম তার যে ক্যান্টারবেরি টেলস ওখানে কমন পিপল থেকে শুরু করে, তাই তো, ধর্মীয়, তারপর হচ্ছে অ্যারিস্টোক্রেটিক সব ধরনের মানুষকে অ্যাড করেছেন, দিয়ে তিনি দেখিয়েছেন যে একটা সাহিত্যকর্মের ভিতরে কিভাবে আমরা একটা সমাজের চিত্রকে তুলে ধরতে পারি। এই জন্য এই চসারের ক্যান্টারবেরি টেলস হচ্ছে কি বেস্ট নন এক্সাম্পলস, এটা যে আমরা এটাকে ইংলিশ ভাষাতে পেয়েছি, তাই না, মডার্ন ইংলিশে যেটা বলা হচ্ছে। যদিও মডার্ন ইংলিশ বলতে সেই ইংলিশ আর এখন ইংলিশের মধ্যে পার্থক্য আছে নাকি? চসারের সময় ইংলিশ আর এখনকার ইংলিশ কি একরকম বলতো? একরকম, কিন্তু তৎকালীন সময় মডার্ন ছিল সেই সময়, ঠিক আছে তো। হ্যাঁ, যেটাকে আমরা এখন মিডল এজ বলি সেই সময় তৎকালীন সেটাই ছিল হচ্ছে মডার্ন এজ সেই সময়ের। এছাড়াও তৎকালীন সাহিত্যকর্মের অধিকাংশ থিম ছিল হচ্ছে কি রিলিজিয়াস, হ্যাঁ, রিলিজিয়াস থিমস এবং অ্যালেগরি। কোনোটা সরাসরি রিলিজিয়ানকে তুলে ধরছে, বাইবেল থেকে স্টোরি নেওয়া হচ্ছে, তাই না, বা ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আমরা জানি যে চসার পরবর্তী এজের নাম কি ছিল বলতো? রিফরমেশন পিরিয়ড। তার মানে অলরেডি ধর্মীয় প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে। তাতে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে শুধু বলবো না, জীবনেও খ্রিস্টান রিলিজিয়নের যে প্রভাবটা সেটা কিন্তু
মানুষের উপরে ছড়িয়ে গেছে। এই জন্য উইলিয়াম ল্যাংল্যান্ড, তাই না, এরা কি করেছে, তারা বই লিখে, হ্যাঁ, তারা কি করছে, কমন পিপলদেরকে ধর্মীয় ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করিয়েছে। এবং তারা কি করেছে, বিশেষ করে ক্লার্জিম্যান বা চার্চের যে করাপশন সেগুলোকে তুলে ধরার চেষ্টা করার মাধ্যমে কমন পিপলদেরকে সতর্ক করার চেষ্টা করেছে। এবং যখন জনগণ সতর্ক হলো তখনই মোটামুটি রিফর্মেশন শুরু হলো। মানে তখন চার্চকে রিফর্ম করা, ধর্মীয় কালচারগুলোকে রিফর্ম করার চিন্তা ভাবনা শুরু, কারণ ধর্মটা হঠাৎ করে এসেছে, এই ধর্মটাকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ চার্চের উপর ভিত্তি করে, তাই না, যে চার্চ নাম বা ধর্মীয় কালচারের উপর ভিত্তি করে তারা কমন পিপলদেরকে ব্যাপকভাবে ডমিনেট করা শুরু করে, এক্সপ্লয়েট করা শুরু করে। এবং কিছু সচেতন মানুষ ছিলেন এই যে ল্যাংল্যান্ডের মতো, যারা কি করেছে, তারা জনগণকে তাদের লেখনীর মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করিয়েছেন যে আসলে ধর্মটা মানুষের জন্য, ধর্মের জন্য তো শুধু মানুষ না। অতএব চার্চের পাদ্রী, পুরোহিতরা, প্রিস্টরা যা বলবে আমরা তাই মেনে নিব, এটা হতে পারে না। এটা নিয়ে একটা রিফর্ম হয়, যেটা আমরা রিফর্মেশন পিরিয়ডে জানবো। অতএব বোঝা যাচ্ছে যে এই সময় যে সাহিত্যকর্ম রচিত হয়েছে সেগুলো অধিকাংশই রিলিজিয়ন বেসড, এবং খুব কম সাহিত্যকর্ম রচিত হয়েছে, কারণ কমন পিপলদের হাতে না যাওয়া পর্যন্ত যেহেতু চার্চ কেন্দ্রিক সবকিছু লেখালেখি হচ্ছে, অতএব খুব একটা বেশি পরিমাণে হয়নি এই সময়, তাই না। এছাড়া দেখো কোর্টলি লাভ, শিভালরিন রোমান্স, সেটা তো বললামই। তারপর স্যাটায়ার এন্ড সোশ্যাল কমেন্টারি। স্যাটায়ার আমরা জানি কোন এজের সবচেয়ে স্যাটায়ার বেশি ইউজ হয়েছে বলতো, যে 9টা এজ আছে তার ভিতরে স্যাটায়ার ইউজটা হয়েছে কোন এজে সবচেয়ে বেশি? নিও ক্লাসিক্যাল এজে, তাই না, নিও ক্লাসিক্যাল এজে। এবং বেশ কয়েকজন রাইটার আছেন, যেমন হচ্ছে জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, এরা কিন্তু স্যাটায়ার ব্যাপক পরিমাণে ইউজ করেছেন। তো এই যুগেও মোটামুটি স্যাটায়ারের ব্যবহার ছিল, বিশেষ করে ক্যান্টারবারি টেলস একটা বড় ধরনের স্যাটায়ার হিসেবে কাজ করেছে, যেখানে রিলিজিয়াস, তাই তো, বা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, এদের যে এই যে বলছে এখানে, হ্যাঁ, যে দেখো এখানে কি করছে, হিপোক্রেসি অফ দ্য ক্লার্জি, তারপর হচ্ছে করাপশন অফ দ্য নোবিলিটি এন্ড দ্য স্ট্রাগল অফ দ্য লোয়ার ক্লাস, এগুলো কিন্তু এই ক্যান্টারবারি টেলসে তুলে ধরার মাধ্যমে এক ধরনের সোশ্যাল কমেন্টারি হিসেবে কাজ করেছে। হ্যাঁ, তা হচ্ছে যে চসার্স ওয়ার্ক স্ট্যান্ড আউট ফর ইটস হিউমার, আইরনি এন্ড ইনসাইট ইনটু হিউম্যান নেচার। যে মানুষ আসলে কেমন, মানুষ প্রধানত কি বলো, মানুষ প্রধানত অপরাধ প্রবণ, নাকি? সুযোগ পাইলে সে কি করবে বলো, সুযোগ পাইলে সে অপরাধ করবে, নাকি? মানুষকে সুযোগ দিলে কি অপরাধ বেশি করে না ভালো কাজ বেশি করে? হ্যাঁ, বলো কোনটা করে? অপরাধ বেশি। ভালো কাজ করার জন্য কি কোনো সুযোগ লাগে? বলো, ভালো কাজ করলে কি কেউ তোমাকে মারধর করবে? হ্যাঁ, কিন্তু তারপর আমরা অপরাধ কর্ম বেশি করি, জানি যে অপরাধ করলে আমাদের শাস্তি আছে, তারপর অপরাধের দিকে আমরা বেশি ঝুঁকে যাই। হ্যাঁ, তারপর দেখো পয়েটিক স্ট্রাকচার বা পয়েটিক এলিমেন্ট হিসেবে আমরা অ্যালিটারেশনের ব্যবহার পাচ্ছি। তার পয়েটিক স্ট্রাকচার গুলো কেমন ছিল, মেট্রিক্যাল প্যাটার্ন গুলো কেমন ছিল, এই ফিচার গুলো তোমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ মিডল ইংলিশ পিরিয়ডের এই ফিচার গুলো হয়তো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে শর্ট কোশ্চেন হিসাবে। শর্ট কোশ্চেনে কি দিয়েছিলাম একটু দেখি আমি, দাঁড়াও, লিটারেরি ফিচার হিসাবে আছে কিনা এটা। আচ্ছা, ওল্ড ইংলিশ পিরিয়ডের ফিচারটা দিয়েছি, তাই না? মিডল ইংলিশ পিরিয়ডেরটা দেওয়া হয়নি, তারপর একটু খেয়াল করবা, এটা ওল্ড ইংলিশ পিরিয়ডের যে ফিচারগুলো। আচ্ছা, তো তারপর ওল্ড ইংলিশ পিরিয়ডে আমরা যে রাইটারগুলোর নাম পেয়েছি সেগুলো আমরা একটু যদি দেখি। এখন আর বেশি এদিক ওদিক কিছু করার দরকার নেই, এখানে যে শীটগুলো ছোট আকারে দেওয়া আছে সেগুলো থেকে দেখে প্রথমে দেখি জিওফ্রে চসার নাম তো আমরা শুনলামই, ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হচ্ছে বা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হচ্ছে। উইলিয়াম ল্যাংল্যান্ড, তার যে কবিতাগুলো আছে তার নামগুলো একটু খেয়াল রাখবো। দেখো কবিতা, হ্যাঁ, পার্ল, এটা পরীক্ষায় কোনো এক সময় এসেছে ড্রিপ কোশ্চেনে। তারপর হচ্ছে স্যার গোয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, পেশেন্স, এইগুলোতে লিখেছেন তিনি। তারপর জন গাওয়ার আছেন, ঠিক আছে তো। তারপর হচ্ছে মিস্ট্রি এবং মোরালিটি প্লে, এগুলোর নাম তো আমরা জানি, তাই না, যে ইংরেজি সাহিত্যের সবচেয়ে শুরুর দিকের যে নাটকগুলো সেগুলো ছিল হচ্ছে ধর্মীয় প্রভাব বিস্তার করা, তাই না, ধর্মকে চার্চে প্রচার করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। মিস্ট্রি, মোরালিটি এবং মিরাকল প্লে, তাই না, হ্যাঁ, সেগুলো আমরা দেখেছি। তো পরবর্তীতে আমরা জানবো যে যখন এলিজাবেথেন এজ আসলো তখন তো মোটামুটি ট্র্যাজেডি, কমেডি, এগুলো আমরা পরবর্তীতে পেয়েছি। তো বলো তো ইংরেজি সাহিত্যের ফার্স্ট ট্র্যাজেডির নাম কি বলো? স্যার গর্বডাক।
এর আরেকটা নাম কি ছিল? প্রেরেক্স এন্ড প্রোরেক্স। ফোরেক্স, তাই তো? হ্যাঁ, এগুলো একটু নামগুলো একটু বানানগুলো ঠিক রাখবা। আর কমেডির নাম কি ছিল? রাফ রোস্টার ডোস্টার। হ্যাঁ, রাফ রয়েস্টার ডয়েস্টার। হ্যাঁ, একটু বানানগুলো খেয়াল রাখবা। আর দয়া করে একটু পড়াশোনা করো, ঠিক আছে? যেন মানে কি বলবো, কোশ্চেন খুব জটিল আসে না, তারপরে খাতা দেখলে বোঝা যায় যে ছেলে মেয়ে কি লিখেছে। হ্যাঁ, এই যে তোমাদের ফার্স্ট ইয়ারের আজকে খাতা পাইলাম হাতে, এবারে আর ইংলিশ রাইটিং স্কিলস দিয়েছে। ইংলিশ রাইটিং স্কিলসে কিন্তু কোশ্চেন যে খুব জটিল এসেছে তা না, ব্রিফ শর্ট এগুলো তো সব কোর্স কমনই আসছে, তাই না? ব্রডে একটু হয়তো ধরা খাইছো ইংলিশ কিছুটা কেউ কেউ, কিন্তু খুব একটা জটিল না। তারপরেও 2-3টা খাতা দেখলাম, তখন থেকে একটু দেখার চেষ্টা করলাম যে কি লিখছে দেখি। তো অধিকাংশই কি আবল তাবল লিখছে, ব্রিফ কোশ্চেন গুলো ঠিক মতো লেখেনি, শর্ট কোশ্চেনও ঠিক মতো লেখেনি। হ্যাঁ, মনে হচ্ছে যেন পড়াশোনাই করেনি। হ্যাঁ, বলো, এমবার্গো ডেট কি সেটা বুঝে না। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ব্রেন স্টর্মিং বুঝে না। এগুলো কি খুবই বেসিক জিনিস না, নাকি এগুলো খুব জটিল জিনিস, গভীর জিনিস নাকি? খুব গভীর এগুলো, বলো। রিপোর্ট কি, মেমোর পারপাস কি, এগুলো খুব জটিল কোশ্চেন ছিল? এগুলো কি জটিল কোশ্চেন? পড়াশোনা না করলে তো হয় না, পড়াশোনা করতে হয়। দেখবে যে হিস্ট্রিতে যে এই ওল্ড ইংলিশ বা মিডল ইংলিশ পিরিয়ডে খুবই সিম্পল কোশ্চেন আসবে, খুব যে জটিল কোশ্চেন আসবে তা না, যেগুলো বলতেছে এগুলো ঘুরে ফিরে আসবে, তারপরও কিচ্ছু লিখতে পারবে না ছেলে। সব মানে কি বলবো, শুধু যদি সাজেশন ধরে কোশ্চেন কমন পাওয়ার আশা করো, তাহলে আর বাকি বই পড়ে টেক্সট পড়ে এগুলো পড়ে এত কিছু ক্লাস করে লাভ আছে বলো? তাহলে তো সারা বছর না পড়ে ওই 2-3 মাস ধরে তো শুধু সেট সাজেশন থেকে কোশ্চেন পড়ে গেলেই হয়ে যায়। কমন পাইলে পাবা, না পাইলে না পাবা, যা লেখা তাই তো লিখতেছো ঘুরে ফিরে, সারা বছর পড়েই বাকি লাভ? কোনো লাভ আছে বলো? মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে থেকে শিক্ষা ব্যবস্থাটা উঠিয়ে দেওয়া উচিত একদম। আর না হলে শিক্ষা একটা পার্সেন্টেজ করে ফেলা উচিত যে এর বেশি উচ্চ শিক্ষায় ছেলে মেয়েদেরকে আনা যাবে না। কারণ অধিকাংশই, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, 80% স্টুডেন্ট উচ্চ শিক্ষা নেওয়ার মতো প্রিপেয়ার্ড না। তা তাদের হাতের লেখারই তো জঘন্য, ঠিক আছে? তো হাতের লেখাই ছোট বাচ্চাদের মতো। আর অন্য পড়াশোনার কোয়ালিটি তো বাদই দিলাম। 80% স্টুডেন্টের পড়াশোনার যোগ্যতা নেই হায়ার এডুকেশন নেওয়ার। এরা হায়ার এডুকেশনকে অপমান করতেছে, প্রচুর পরিমাণ অপমান করতেছে। এদের দেহে ভালো যদি কোনো উচ্চশিক্ষিত লোক থাকে তারা অপমানিত হবে। হ্যাঁ, কারণ 100 জনে হয়তো 5 জন বা 3 জন উচ্চশিক্ষিত ছেলে মেয়ে ভালো হচ্ছে, বাকি 97 জনের জন্য এই উচ্চশিক্ষিত মানটা নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। বুঝতে পেরেছ? কলেজে ক্লাসে না গিয়ে নাকি পড়াশোনা হয়ে যায়, পড়াশোনা না করে নাকি ভালো রেজাল্ট হয়ে যায়। এই কথা যদি একজন অশিক্ষিত মানুষ শুনে, তারা তো সিসি করবে রে, করবে না? বলো, তোমার কি মান সম্মান থাকবে? আর না আছে মানুষের, বলো আছে কি? তুমি সার্টিফিকেট পাইলে কি চাকরি পাবা? বলো। অনেকে বলে রিক্সা চালায়, অনেকে এই করে সেই করে, আর তুমি কোয়ালিটি নাই, তার জন্য তো তোমার এই অবস্থা। অনার্স মাস্টার্স পড়লেই কি কোয়ালিটি হয়ে যায়? হ্যাঁ, বলো তো, অনার্স মাস্টার্স করলে কি কোয়ালিটি হয়ে যাবে? না স্যার। আরে ছেলে মাস্টার্স পাস, ছেলে অনার্স পাস, ছেলে এই ক্লাসে নিজের নামটা এখনো ঠিক মতো লিখতে পারে না। হ্যাঁ, আর হাতের লেখা বললাম তো, হাতের লেখার কথা তো বাদই দিলাম, এত খারাপ অবস্থা। তো এই জন্য বলছি যে সময় আছে, তেমন জটিল কিছু না, বেসিক কোশ্চেন গুলো ঘুরে ফিরে আসে, খুব জটিল কিছু না, খুব জটিল কিছু না। হ্যাঁ, এত তথ্য, কিন্তু অত তথ্য লাগেও না। আমি তো মানে কি ভিডিওতে তোমরা তো দেখেছই, আমি তো বাদ দিয়ে পড়াইছি, তাই না? যেগুলো ফোকাস পয়েন্ট সেগুলো আমি পড়িয়ে দিয়েছি, এবং ওইগুলো থেকেই ঘুরে ফিরে আসে, কিন্তু ওইরকম ভাবেই আসে ঘুরে ফিরে। কিন্তু তারপরেও ছেলে মেয়ে কেউ দেখাচ্ছে ভালো রেজাল্ট করতেছে, আর কেউ ফেল করে যাচ্ছে। হ্যাঁ, একই সাবজেক্টে, তার মানে কি তার ফোকাসটা হয়নি। আর হিস্ট্রির ক্লাসে তো স্টুডেন্ট তো পাওয়া যায়নি নাকি? হ্যাঁ, তারা মনে করতেছে হিস্ট্রির ক্লাসে তো আর পাওয়া যায় না, কারণ হিস্ট্রি ক্লাসে তো তবারক নাই। আছে? বলো, হিস্ট্রি ক্লাসে যেহেতু তবারক নাই, এই জন্য এখানে আর লোক পাওয়া যায় না, এ ওয়াজে লোক আসে না। বুঝতে পারছো? যে ওয়াজে তবারক থাকে সেই ওয়াজে খুব লোক যায় নাকি? বলো তো। হ্যাঁ, এরকম ওই যে গল্প কাহিনীতে সেখানে লোকজন থাকে, কারণ সেখানে গল্প আছে, কাহিনী আছে। আর হিস্ট্রিতে এ কাঠখোট্টা জিনিস, সেখানে ছেলে মেয়ে মজা পায় না, মজাও পাবা না, রেজাল্টও খারাপ করবা। সবকিছুর মধ্যে যদি মজা পাইতে থাকো,
তাহলে তো সব ওষুধ তো মিষ্টি হতো। তো যাও, কি আর কথা বলবো তোমাদের সাথে, কথা বলার কিছু নাই। এখন তোমাদের প্রবলেম থাকলে এখন বলো, আমি তো একদিন পড়িয়েছি, এখন তোমরা এখন আমাকে বলবা তোমাদের সমস্যাগুলো বলো, তারপরে আমি চশারে ঢুকতেছি। বলো ইংলিশ ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেগুলো বলো, কোন জায়গায় বুঝতে। আর সমস্যা নাই। ঠিক তো? जी सर। স্যার ওল্ড ইংলিশ পিরিয়ডে খুবই বেসিক তথ্য রয়েছে, যার কারণে এখানে প্রবলেম হওয়ার মতো তেমন কিছু নেই। কোন কোন পিরিয়ডে বেসিকের বাইরে কোশ্চেন আসে বলো? না স্যার, বেসিকের বাইরে তো আসে না স্যার, বেসিক থেকেই তো আসবে, আসবে কোথায় থেকে তাছাড়া? তাহলে তাহলে তোমাকে তো তুমি তো গবেষণা করনি যে হিস্ট্রির একদম গভীরে তোমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, তোমার যেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, যেগুলো তোমাকে জাস্ট গল্প করতে করতে যে নামগুলো চলে এসেছে ওইগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসবে, তাই নয় কি বলো তো? এ পর্যন্ত কখনোই কোশ্চেন গভীরে আসেনি। একটা এইজ পড়লে পারে তোমার মাথার ভিতরে যেগুলো চলে আসছে যে এইগুলো এই এজের একদম প্রাথমিক বিষয়, সেগুলো পরীক্ষায় আসতেছে। হ্যাঁ, দেখো এখানে রাইটার এবং রাইটিং এর নাম আসতেছে, ঠিক আছে না? একটা এই যে মেজর রাইটার কারা, একটা এই যে মেজর রাইটিং কি, এইগুলো ঘুরে ফিরে আসতেছে। এমন না যে একটা রাইটিং নিয়ে গবেষণা করে তোমাকে বার করতে হবে, এমন আসে না। আর আসলে পারেও সেটা দুই একটা কোশ্চেন, 8টা কোশ্চেনের মধ্যে ওরকম দুই একটা আসলে বাদ দিয়ে লিখবো, ওগুলো নিয়ে কোনো সমস্যা না। হ্যাঁ, এবং এখানেও দেখো মিডল এজের কোশ্চেন, মানে এখানে অবশ্য কোশ্চেনের সংখ্যা খুবই কম। এখানে যে কোশ্চেন বাড়তি কিছু দেওয়া হয়েছে এগুলো খুব একটা জটিল না, যেমন ম্যাগনা কার্টা বলো, ক্রুসেড বলো, এগুলো জাস্ট আলোচনার স্বার্থে আমরা পড়েছি তখন এগুলো দেওয়া, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, এগুলো নিয়ে খুব একটা টেনশন করার কিছু নেই। বরং উপরের দিকে এই যে সাল দেখো, একটু খেয়াল করো কি কি কোশ্চেন এসেছে, কেন এই সালটা কেন গুরুত্বপূর্ণ, তাই তো, ইম্পর্টেন্ট কেন, ঘুরে ফিরে। তারপর হচ্ছে হু ব্রট ফ্রেঞ্চ লিটারি আইডিয়ালস এন্ড ফ্রেঞ্চ ওয়ার্ডস ইনটু ইংলিশ, কারা নিয়ে আসছে, কোন গ্রুপ নিয়ে আসছে, নরমানরা নিয়ে আসছে, তাই তো। তারপর হচ্ছে দেখো এই সময়ের একটা কবিতার নাম এসেছে হোয়াট ইজ দ্য পার্ল, যেটা বললাম, পিয়ার্স প্লাউম্যান, তাই তো। তারপর হচ্ছে ওখানে তো আমরা এর আগে কিছু নাম পেয়ে গেছি, হ্যাঁ, আর চসারের সাথে তো আমরা আরো কিছু নাম পেয়ে যাব। এখানে দেখো তেমন কোনো কোশ্চেন নাই, জাস্ট কিছু বেসিক কোশ্চেন এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক এগুলো একটু পড়ে নিবা। শর্টে ওইরকম দেখো কিছু জিনিস আছে, দুটা মিলে কিছু কোশ্চেন আসে, আর ব্রডে তো 2-3টা কোশ্চেনের বেশি নাই। তো এখন আমরা যদি চসারে আসি, তাহলে ইনিও হচ্ছে মিডল এজেরই একজন রাইটার, কিন্তু তারপরও আমাদের সিলেবাস অনুসারে তাকে মিডল এজ আলাদা করে চসারের একটা এজই করা হয়েছে নাকি। যদিও অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার অনুসারে চসার কিন্তু মিডল এজের মধ্যে না, বলো তো? হ্যাঁ, কারণ রেনেসাঁস শুরু হওয়ার আগ পর্যন্ত সবকিছু হচ্ছে মিডল এজের মধ্যে পড়ে। তাহলে চসারের এজের ডিউরেশনটা কত বলো? চসার এজের 1340 to 1400। হ্যাঁ, 1342 নাকি 40, 1340 to 1400। এখন 1340টা ধরা হয় যে চসারের জন্মসাল, কিন্তু এটা অবশ্য মানে একদম নির্ধারিত না, মানে আনুমানিক। আনুমানিক। তারপরেও তার নাম অনুসারে এই এজটার নামকরণ করা হয়েছে, কারণ তিনি ইংরেজি ভাষা ইউজ করে প্রথম ইংরেজি সাহিত্য, মানে ইংরেজির ইতিহাসে, ইংরেজি সাহিত্যের ইতিহাসে প্রথম তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, যেটা মিডল ইংলিশ নামে পরিচিত, কিন্তু ওটাকে মডার্ন ইংলিশেই ধরা হচ্ছে তৎকালীন সময়ে, যেহেতু ইংলিশের কিছুটা চেঞ্জ তিনি করেছেন এবং সেই প্রেস্টিজটা দিয়েছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজকে, যে এটাও একটা সাহিত্যের ভাষা হতে পারে। তো এর এই যে কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, যেমন হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, যেটা আমরা মিডল এজের মধ্যেরই অংশ হিসাবে এই এজেও চলে আসছে কথাগুলো। 100 ইয়ার্স ওয়ার ওটা আমরা পেয়েছি। তারপরে ব্ল্যাক ডেথের কথা আসলাম এখানে হচ্ছে। তারপরে আসলে যে প্রিজেন্ট রিভোল্ট, যেটা এটা 1381, অতএব এটা চসার এজের ভিতরে যেহেতু আমরা নিয়ে আসতেছি, এগুলো যদি একটা করে লিঙ্ক আছে না বলতো? এই 100 ইয়ার্স ওয়ার, ব্ল্যাক ডেথ, প্রিজেন্ট রিভোল্ট, এগুলোর কি একটা কাহিনীর সাথে কিন্তু একটা লিঙ্ক আছে। যেমন আমাদের যদি আমরা বলি না যে 1952 সাল কি 1947 সালের সাথে কি লিঙ্ক নাই বলতো? 1952 সাথে 54 লিঙ্ক, 54 সাথে হচ্ছে 66 লিঙ্ক, 66 সাথে 69 লিঙ্ক, 69 সাথে 70 লিঙ্ক, 70 সাথে 71 লিঙ্ক। হ্যাঁ, এরকম ভাবে কি হচ্ছে হিস্ট্রিক্যাল ঘটনা ইভেন্ট গুলো একটার সাথে কিন্তু আরেকটা লিঙ্কড। তো
এখানেও আমরা দেখতে পাচ্ছি 100 ইয়ার্স ওয়ারের কারণে ব্ল্যাক ডেথ হচ্ছে, কারণ এই সময় খাবারের দাম বেড়ে গেছে, তাই না? তারপর হচ্ছে পণ্যের যে আমদানি রপ্তানি এগুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সরকার মানে যুদ্ধের ক্ষেত্রে অর্থ সংস্থানের জন্য হেভি ট্যাক্সেশন আরোপ করছে। এই সব কিছুর কারণে কি হচ্ছে, অর্থনৈতিক একটা মানে কি বলবো ব্রেকেজ ঘটে যায়। যখনই ঘটে তখন মানুষ না খেয়ে না দিয়ে থাকার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, প্লেগে আক্রান্ত হয়ে অসংখ্য লোক মারা যায়। আর অসংখ্য লোক যখন মারা যায় তখন কি জমিদারদের কৃষি তাই তো মানে কি বলবো কৃষি কাজে শ্রমিকের পরিমাণ কি বেড়ে যায় না কমে যায় বলো? অভাব হয়। তখন মোটামুটি দেখা যাচ্ছে যে ওদের ওরাও আন্দোলন করে। এই যে দেখো, স্পার্ট বাই পল ট্যাক্স ইম্পোজ টু ফান্ড দ্য 100 ইয়ার্স ওয়ার। মূল কথা এটাই, 100 ইয়ার্স ওয়ারের যে অস্ত্র কেনা থেকে শুরু করে সেনাদের খাবার দাবার এগুলোর ক্ষেত্রে তারা কিন্তু অর্থ যোগান দিতে গিয়ে এদিকে সমস্যা হয়ে যায়, যেমন আমাদের মনন্তর হয়েছিল এদেশেও। তো চসার তাই বলছি কি এছাড়াও দেখো পভার্টি রয়েছে, অ্যান এন্ড টু দ্য অপ্রেসিভ সার্ভডম দ্যাট কেপ্ট ম্যান ইন পভার্টি। সার্ভডম মানে হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা জমিদারি প্রথার মতো একটা প্রথা থাকার কারণে দেখা যাচ্ছে ব্যাপক। আমরা যোগ নামে একটা পড়েছিলাম, ছোট গল্প, কখনো পড়েছিলাম যোগ? স্যার যেখানে হচ্ছে মানে একটা শ্রমিককে তার সন্তান সহকারে শ্রমিক বানানো হয়, ওইটা যোগ না, ওটা অন্য একটা। ওটা দেখা যাচ্ছে যে ওই বর্গা জমির ব্যাপারে, যে জমিদারদের কাছ থেকে কৃষকেরা জমি বর্গা নিত এবং যা ফসল ফলাতো তার অধিকাংশই কৃষকের কাছ থেকে ওই জমিদার নিয়ে নিত। ঠিক আছে, তো রক্ত চুষে খাওয়া, তাদের দ্বারাই ফসল ফলাবে কিন্তু কৃষকের বেলায় কিছু থাকবে না, এরকম একটা গল্প মেনলি ওখানে ছিল। তো এই সাবডুমের ক্ষেত্রে এরকমটা ঘটেছে দারিদ্রতার কারণে। এবার দেখো এখানে চসারের ক্যান্টারবেরি টেলস এর কথা তো এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। আচ্ছা, ক্যান্টারবেরিটা কিসের নাম? ক্যান্টারবেরিটা কি এটা বলো তো? পিলগ্রিম, এটা জায়গার নাম, তাই না? একটা জায়গার নাম। ক্যান্টারবেরি হচ্ছে একটা জায়গার নাম। আর এই ক্যান্টারবেরিতে একটা মাজার ছিল নাকি, এক সেন্টের মাজার ছিল। সেই মাজারে মানুষজন যেত, যেমন আমাদের মাজার আছে না বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে, শাহ বলকির মাজার, শাহজালালের মাজার আছে না, এবং শাহপরানের মাজার নাকি, খান জাহান আলীর মাজার, বায়েজিদ বোস্তামির মাজার, কত মাজার আছে। তো মানুষ এগুলো বিভিন্ন উৎসবের সময় যায়। তো এখানে ওই খ্রিস্টান রিলিজিয়নের দেখা যাচ্ছে একজন সেইন্ট, থমাস বেকেট সম্ভবত নাকি, সেইন্ট। তো ওনার দেখা যাচ্ছে পিলগ্রিমেজে যখন যাওয়ার সময়ে এই গল্পগুলো কাহিনীগুলো নিয়ে নিয়েছেন হচ্ছে চসার, তাই না? তো ওটা তো আমরা পড়েছি কয়জন ব্যক্তি কতটা গল্প লিখেছেন, কোন কোন সমাজের কোন কোন মানুষের গল্পগুলো তিনি ওখানে ইনক্লুড করেছেন, এগুলো কথা কিন্তু ওখানে আছে। এখানে আমরা আরো একজন রাইটারের নাম পাবো বা দু একজন রাইটারের নাম, যেমন জন উইক্লিফ। জন উইক্লিফকে বলা হচ্ছে কি তিনি ছিলেন কি ট্রান্সলেট করেছেন বাইবেল ইনটু ইংলিশ, তাই না? যাতে ল্যাটিন ভাষা থেকে তিনি ওটাকে ট্রান্সলেট করে ইংলিশে করেছেন যাতে কমন পিপল পড়তে পারে তাদের নিজের ভাষায়। এবং এটার মাধ্যম দিয়েও রিফরমেশনের যে আন্দোলনটা এটা আরো বেশি কিন্তু শক্তিশালী হয়, কারণ কমন পিপল তখন বুঝতে পারে যে আসলে ধর্মের উদ্দেশ্য কি। কারণ আগে মানুষ ধর্মীয় বইগুলো পড়তে পারতো না, তখন প্রিস্টরা বা ক্লার্জিম্যানরা ওদের মতো করে যা বোঝাতো জনগণ তাই বুঝতো। সেই বোঝাবুঝিতে মানুষজনকে যা বলতো তারা তাই করতো, অতএব সুবিধা একটা পেয়ে গেছিল। অতএব তৎকালীন সময়ে চার্চের যারা প্রিস্ট বা ক্লার্জিম্যান শ্রেণীর মানুষ ছিলেন তারা মেইনলি বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যায়। জনগণের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা তারা নিতে থাকে, এইভাবে তারা অত্যাচার করতে থাকে, তারা পাপ ক্ষমার নামে টাকা নিতে থাকে। এগুলো বিভিন্ন কাহিনী তো আমরা ক্লাসে আলোচনা করেছি, ওগুলো নিয়ে আর কিছু বলার নেই, সেগুলো তোমরা একটু স্যার। হ্যাঁ বলো। রবিন হুডের যে স্টোরি সেটিংটা আছে ওইটা মেবি হচ্ছে রিফরমেশন এজে, তাই না? হ্যাঁ, ওগুলো ওই সময়ের কাহিনীর, ঠিক আছে, ওগুলো তো মানে চার্চের খারাপনেস শো করে ক্যাথলিক চার্চে। তারপরে ধরো এখানে আমরা রিফরমেশন পিরিয়ডের আগে যেগুলো আমরা যদি বিশেষ করে তোমার ওই সময় রাজা যারা ছিলেন তাদের ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করি, রিচার্ড দ্য সেকেন্ড, বলছে দ্য লেটার পার্ট অফ চার্লস চসার্স লাইফ coined with the troubled reign of King Richard II, who ascended to the throne as a child in 1377. চাইল্ড হিসাবে থাকার কারণে মোটামুটি তিনি মেনলি রাজ্যটা ঠিকমতো পরিচালনা করতে পারেননি।
এই জন্য মোটামুটি ফ্রান্সের সাথে যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধে তাদের পরাজয় ঘটে যায়। হ্যাঁ, তো তার পরবর্তীতে আমরা জানি যে হেনরি দ্য সেভেন্থ, তো রিফরমেশন পিরিয়ডে হেনরি দ্য সেভেন্থের আমরা ইয়েটা পেয়েছিলাম, তার বিয়ে করা, তাই না, তার ছেলে সন্তান না হওয়া ইত্যাদির কারণে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা জানি। তো এখানে চসার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ, এখানে যে ব্রড কোশ্চেন গুলো আছে বিশেষ করে চসারের উপর ডিপেন্ড করে। এখানে মানে যেহেতু এবার আসেনি নাকি চসারের উপরে কোনো কোশ্চেন, চসার তো এসেছিল, এই যে চসার রিপ্রেজেন্ট 14th সেঞ্চুরি লাইফ অ্যান্ড সোসাইটি ইন ইংলিশ, এটা তো একটা ব্রড কোশ্চেন ছিল, সেটা অলরেডি চলে এসেছে। তাহলে এর যে 3টা স্টেজ আছে না, ওই স্টেজটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো 3 stages অফ চসার্স পোয়েটিক ডেভেলপমেন্ট, এই কোশ্চেনটা এবারের জন্য গুরুত্বপূর্ণ। আর ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, বা তাকে কেন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, এই 3টা কোশ্চেনের মধ্যে এটা তো রিপ্রেজেন্টেটিভ পোয়েট হিসেবে একবার চলে এসেছে। এখন এই দুটার ভিতরে এখন এটাকে মনে করা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2023 এসেছে, এটা 22 এসেছে, এবার যদি আসে তো এটা আসার মতো, তবে 1 আর 2টা ভালো করে একটু দেখে যাওয়া, ঠিক আছে। তো এই 3টা যে পিরিয়ড চসার্স পোয়েটিক ডেভেলপমেন্ট, এই পিরিয়ডের কিসের উপর ভিত্তি করে বলো তো? ল্যাঙ্গুয়েজ শিপমেন্ট। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ শিপমেন্ট। হ্যাঁ, যে তিনি প্রথমে যে কোন ভাষায় লিখতেন বা কোন ভাষার সাহিত্যকর্ম তিনি চর্চা করতেন, তারপরে কোন ভাষা, তারপরে প্রথম এজটা কোন ভাষা ছিল বলো? স্যার ল্যাটিন। ল্যাটিন, তাই তো, কারণ ওখানে ইতালির যে সাহিত্যকর্ম দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। তারপর তিনি ফ্রান্সে গেছিলেন ওই যে 100 Years War এর সময়, তাই না, সেখানে তিনি কি হিসাবে গেছিলেন? ডিপ্লোম্যাট হিসাবে, তাই না। তিনি বেশ যেহেতু রাজ দরবারের সাথে জড়িত ছিলেন, প্রথমে ফ্রান্সের ইয়েতে প্রভাবিত ছিল না? বলো সেকেন্ড পিরিয়ড হচ্ছে ফ্রান্সের। হ্যাঁ বলো, প্রথমে ফ্রান্সের দ্বারা ছিল না স্যার? কোনটা প্রথম পিরিয়ড? জি স্যার, প্রথম পিরিয়ডে ফ্রান্সের সাহিত্যের প্রতি ইনফ্লুয়েন্স ছিল না? না 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 না, প্রথম পিরিয়ড তো ল্যাটিন হবে। ল্যাটিন তো আগে না, তারপরে হচ্ছে কি ফ্রেঞ্চ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইংলিশ, এটা না? কি বলছে এখানে? আগে কি ফ্রেঞ্চ, কি উল্টাই ফেললাম নাকি আমি? প্রথমে ফ্রেঞ্চ, তারপরে ইটালিয়ান, তারপরে সেই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওখানে তাহলে ওই ইয়াতে চলে গেছি, ওই জন্য ঠিক আছে, আমি মিস করে ফেলেছি। আগে ফ্রেঞ্চ, আচ্ছা, তো যাও, আগে ফ্রেঞ্চ, তারপর ইটালিয়ান, তারপর হচ্ছে ইংলিশ পিরিয়ড। এই হিসাবে দেখো এখানে দেওয়া আছে রাইটিং এর নামগুলো কি কি, কোন ভাষায় তিনি কোন কোন বইটা লিখেছেন। এই এসটাকে একটু ভালো করে খেয়াল করবা, মানে এই প্রশ্নটাকে। আচ্ছা, এগুলো তো মোটামুটি তোমরা পড়েছো, তাই না? জি স্যার। আচ্ছা, তো তারপর হচ্ছে যেহেতু ক্যান্টারবারি টেলস এর ব্যাপারে থেকে কোশ্চেন তো এসে গেছে, ওটার উপর ভিত্তি করে চসারকে যে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা আছে সেটার আলোচনাটা এখানে আছে। মানে আসলে এখানে তো কাহিনী গল্প না, আমি আর তোমাদেরকে কি বলবো বলো, এখন তোমাদের যেগুলো সমস্যা থাকার কথা সেগুলো একটু বলতে থাকো, তোমাকে স্যার করা যাবে। হ্যাঁ বলো। স্যার নরমান কনকোয়েস্ট যখন হয় তখন হচ্ছে ওরা ফার্স্ট যেটা শুরু করে লিটারেচার, ওদের হচ্ছে মানে ওদের তো নিজস্ব লিটারেচার ছিল, ওইটা বাদ ওরা ফার্স্ট আসার পর কি আপনারা যে রোমানদের যে স্টাইল গুলো ছিল, মানে বিভিন্ন রকম স্ট্রিট তৈরি করা, মানে ওইটা নিয়ে বলছে, নাকি আপনি নরমান কনকোয়েস্টের মাঝে মানে রোমানের যে লিটারেচার স্টাইল আছে ওইগুলো অ্যাডাপ্ট করার কথা বলছে? কোন জায়গায় কোন জায়গায়? স্যার নরমান কনকোয়েস্টে। তোমার কথা বুঝলাম না, নরমান কনকোয়েস্টে কি ঘটেছে? স্যার নরমান কনকোয়েস্টে যে শর্ট কোশ্চেন আছে না, ওইটার যে লাস্টে যে নরমান কনকোয়েস্টে শর্ট, যেটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডে। আবার মিডল ইংলিশ ফিরে যেতে হচ্ছে তোমাদের, বলছি বারবার, সমস্যা থাকলে বলো। হ্যাঁ বলো, কি সমস্যা, কোন জায়গায়? এখানে নরমান কনকোয়েস্টের প্রভাবটা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কি কি ছিল, তাই? স্যার প্রথমের দিকে মানে ওরা কি করছিল, প্রথমের দিকে যেটা লাইনটা যেটা বলছেন ফার্স্টে যে কোশ্চেনটা সেটাতে আছে। হ্যাঁ, কি বলছে এখানে, কোন জায়গায় তোমার সমস্যাটা বলো। স্যার জানতে যাচ্ছে শুরুর দিকে কি হলো, কিভাবে কি, এটা শুরুর দিকে কি হলো বলতে মানে যুদ্ধের কাহিনীটা বলতে চাচ্ছ তুমি? না স্যার যুদ্ধের কাহিনী না, মানে ওরা যখন প্রথমে আসার পরে ওদের হচ্ছে ল্যাটিন নিয়ে একটা কিছু করছিল, রোমানের কিছু রুলস নিয়ে।
তা তোমার কি এই জায়গায় তুমি পরে পাওনি? এখানে এখানে কি দেওয়া দেওয়া নেই? এখানে পড়ো, তুমি এটুকু পড়ো দেখি। তোমার তো দেখে তুমি পড়োনি তাহলে এখানে দেওয়া দেওয়া আছে না? কে কি করলো বলো? এই জায়গায় পড়ো, পড়ো। কোথা থেকে কি আসলো? এই জায়গায় পড়ো তো, তুমি পড়ো, আমি শুনি। এখন তুমি অনুমান করতেছো, তাহলে অনুমান করলে হবে? বলো। এই জায়গাটা পড়ো। স্যার ঠিক আছে, আমি ওটা আপনাকে ইনবক্সে দিয়ে দেখাবো না একটু। এখনই বলো, এখনই বলো, কি সমস্যা, কোন জায়গায়? এখানে তো দুটা ঘটনা ঘটছে না। একদিকে হচ্ছে নরমানরা যখন আসলো, এর আগে ছিল কি, ওই যে ভিকিং যারা ছিল, ভাইকিং বা ভিকিং যারা বলো, ওরা যে ধ্বংসযজ্ঞ চালালো, বিভিন্ন মোনাস্টারি ধ্বংস করে দিল, নরমানরা কি এরকম ধ্বংস চালিয়েছিল বলো? আমরা তো পড়েছি স্যার ওটা এরকম করছিল না স্যার। তাহলে কি করলো তারা? বরং এখানে যা ছিল সেগুলোর সাথে তাদের সাথে নিয়ে আসা ভাষার মিশ্রণ ঘটিয়ে তারা এখানে কি করলো, আরো বেশি ডেভেলপ করলো। এই কথা তো বলা আছে নাকি? স্যার তারা তাদের যে ভাষাগুলো, তাদের যে সাহিত্যকর্মগুলো, সেগুলোর সাথে এখানে বর্তমানে যেগুলো ছিল, যেগুলো যতটুকু তারা আবার ওই যে ধ্বংস হওয়ার পর যেগুলো খুঁজে টুজে পাইলো, সেগুলোকে তারা নতুন করে কি করলো, নতুন করে রূপ দিয়ে এখানে তারা সাহিত্যকর্ম, তারপরে বিভিন্ন স্কুল কলেজ তারা আবার প্রতিষ্ঠা করলো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ফ্রেঞ্চ যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো তারা এখানে, যেহেতু নরমানরা তো ফ্রেঞ্চ হয়ে তারপরে তো ওরা ইংল্যান্ডে এসেছে, তাই না? ফ্রান্স হয়ে আসছে না ইংল্যান্ডে। তাদের মাধ্যম দিয়েই তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ সাহিত্য, এগুলো ইংরেজি সাহিত্যে প্রবেশ করছে। কারণ তার আগে ছিল কি, তার আগে ইংল্যান্ড ছিল হচ্ছে কার অধীনে বলতো? রোমানদের অধীনে, তাই না? তার আগে ইংরেজরা ছিল কি রোমানদের অধীনে। কিন্তু যখন রোমানরা ইংল্যান্ড ছেড়ে চলে যাওয়া শুরু করলো, তখনই তার শক্তি হারিয়ে গেল। শক্তি হারিয়ে যাওয়ার পর ওই যে বিভিন্ন নরমান ট্রাইবরা আসলো, এই যে জার্মানিক ট্রাইবরা আসলো, তারা এখানে থাকতে থাকার পর ওখানে মোটামুটি তারা একটু যখন বিভিন্ন মানে ধর্মীয় প্রভাবের কারণে যখন তারা মোনাস্টারি তৈরি করলে, খ্রিস্টিয়ান প্রচার মোটামুটি চালাচ্ছিল, তখন ওই যে বিভিন্ন ধরনের ভাইকিংরা এসে সব ধ্বংস করে দিল। এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছিল কোন রাজা, নাম কি তার? কিং আলফ্রেড। হ্যাঁ, কিং আলফ্রেড। তাহলে তিনি মোটামুটি রক্ষা করলেন, কিন্তু তিনি বেশি দিন থাকতে পারলেন না। এদিকে দেখাচ্ছে নরমানরা চলে আসলো। নরমানরাও ধ্বংসযজ্ঞ চালালো, কিন্তু এরা ওইভাবে ধ্বংস করেনি যারা ভাইকিংরা যে ধ্বংসটা করেছে। আমরা তো উইলিয়াম জেলং থেকে পড়েছি, এগুলো পড়ি নাই? বলো। জি স্যার। স্যার এই যে এটা না, মানে ওটা হচ্ছে 6 নাম্বার কোশ্চেনে যে ফার্স্টলি আছে যে ওই লাইনটা, মানে 6 নম্বর কোশ্চেনে কি আছে? great result of conquest which have a direct bearing on our literature. Firstly, in spite of Caesar's legion and Augustine's monks, the Normans were the first bring the culture and practical ideals of Roman civilization home to English people at a critical time when England had produced her best and her own literature and civilization had already begun to decay. মানে এখানে তো began to decay বলছে, বাট এখানে যে আইডিয়ালস এর কথাটা বলছে ওই যে ওই বিষয়টা আর কি। সিজার আর অগাস্টিনের যে আইডিয়ালসটা আছে, অগাস্টাসের। হ্যাঁ হ্যাঁ, এটা কি আমরা পড়ি নাই উইলিয়াম মানে জেলাম থেকে? হ্যাঁ স্যার পড়ছি। কি বলা হয়েছে ওই জায়গায় মনে আছে? ওই কথা তো আমি সেটা বলতে যাচ্ছি তোমাকে, তাই না? হ্যাঁ স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। এখন ওই এখানে কি আনা হলো বলো? সিজার এবং অগাস্টান যে মঙ্ক, এরা তো এসেছিল এই জায়গায়, তাই না? ওদের অধীনেই তো বিভিন্ন মোনাস্টারি তৈরি করা হলো, হচ্ছিল না? তারাও তো ইংরেজি সাহিত্যে কিছু দিয়ে গেছে, কিন্তু মোনাস্টারি গুলো কি ধ্বংস করা হলো না পরে? জি স্যার, ডেন্স থেকে ধ্বংস করা হয়েছে। রোমান থেকে এই মঙ্কেরা তো দুই দিক থেকে প্রবেশ করেছে। একটা সরাসরি রোম থেকে এসেছে ইংল্যান্ডে, আর একটা আয়ারল্যান্ডের মাধ্যমে এসেছিল। এরকম 2-3টা আমরা নাম পেয়েছিলাম, পাইনি? বলো। জি স্যার। তোমরা আমরা রেকর্ড ক্লাসগুলো ঠিকমতো আর দেখো না নাকি? একবার হয়ে যাওয়ার পর ক্লিয়ার না, ধারণাগুলো তোমাদের এখনো ক্লিয়ার হয়নি নাকি? না স্যার ক্লিয়ার হয়েছে, এটা শুধু একটু ডাউট ছিল যে এটা ওইটাই কিনা সেম। তা ওটাই তো, এটা আবার আলাদা কি আসবে বলো? হ্যাঁ, আলাদা কি আসবে আর দেখি? তোমাদের নিয়ে জ্বালা। হ্যাঁ, না করো ক্লাস,
আর ক্লাসগুলো করলেও পরে আর ভুলে গেলে যে রেকর্ড রেখে লাভ হয় না খুব একটা, রেকর্ড ক্লাস খুব একটা ছেলে মেয়ে করে না, করে বলো? হ্যাঁ, এই যে নর্দাম্বিয়ান লিটারেচার যেটা বলা হচ্ছে, এখানে তো এই কথাগুলো আমরা বলেছিলাম। খুঁজে পাওয়া না অনলাইনে বই? নর্থম্যান, এই যে দেখো এই জায়গায় যদি একটু খেয়াল করো, এই জায়গায় এই কথাগুলো আছে যে নরমানরা যখন আসলো তখন তারা কি, কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আবার চলে গেল কোন জায়গায়? দেখো এই যে monasteries and schools were destroyed, scholars, teachers alike were put to the sword, and libraries that had been gathered leaf by leaf with the toil of centuries were scattered to the four winds. Scattered to the four winds মানে চারিদিকে ছড়িয়ে দেওয়া বলতে ধ্বংস করা হচ্ছে বোঝাচ্ছে। তাহলে এইগুলো কারা তৈরি করেছিল? এই যে নর্দাম্ব্রিয়া বা এগুলো, এইগুলো কারা করেছিল তৈরি বলো? রোমান এম্পায়ার। ওই উপরের দিকে আছে এই জায়গাটা, যদি আমরা একটু দেখি, এগুলো এখন এত ফোকাস দিয়ে এত কিছু বোঝার দরকার নেই তো, আছে বলো? এখন তো সময় আমি বুঝতে পারছি স্যার অলরেডি। এই যে নর্দাম্ব্রিয়াল, এই জায়গাটা, এই যে অগাস্টান আসলো, দেখো ইন জেনারেল টু স্কুলস অফ ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স কেম ইনটু ইংল্যান্ড and spread, দেখো speedily put an end to the frightful wars that had waged continually among the various petty kingdoms of Anglo-Saxon. The first of these under the leadership of Augustine. Augustine's অধীনে অনেক মঙ্ক এসেছিল যারা সরাসরি আসলো থেকে রোম থেকে। It spreads in the south and center of England, especially the kingdom of Essex. It founded schools and partially educated the rough people, but it produced no lasting literature. অন্যদিকে the other under the leadership of the Aidan came from Ireland, ঠিক আছে তো, which country had been for centuries a center for religion and education for Western Europe. এরকম ভাবে the monks of the school labored chiefly in Northumbria, and to their influence were, দেখো we owe all that is based in Anglo-Saxon literature. তাহলে এখানে কি নর্দাম্ব্রিয়ার স্কুলের অধীনে অনেক সাহিত্যকর্ম রচনা করা হয়েছে, সেগুলো ধর্মীয় উদ্দেশ্যে। এদের মধ্যে ছিল কি, এই যে হ্যাঁ এদের মধ্যে আমরা পাচ্ছি কি বেড, কিডমন, কিনেউলফ, এইগুলো কিন্তু আমরা পাচ্ছি। পরবর্তীতে এগুলোকে ধ্বংস করা হলো, ভাইকিংরা এসে ধ্বংস করে ফেললো। তারপরে আলফ্রেড দ্য গ্রেট কিছুটা রক্ষা করলো। পরবর্তী নরমানরা যখন আসলো তখন তারা মেইনলি ফ্রেঞ্চ কাল। তাহলে এই যে আমরা যে নর্দাম্ব্রিয়ান সাহিত্য পাচ্ছি, এটা কোন দেশীয় সাহিত্য বলো? কোন দেশীয়? এই ভাষাগুলো বা এই চিন্তা ভাবনাগুলো কোন দেশীয় হবে? ফ্রান্স। এখনো ফ্রান্স, এখানে ফ্রান্সের কোন শব্দ আসছে এ পর্যন্ত এই জায়গায়? রোম বলতে কোন দেশ বোঝায় বলো তো? ইতালি স্যার। আর ইতালি বলতে কোন ভাষা বোঝায়? ল্যাটিন স্যার। ল্যাটিন। এখানে ফ্রান্সের কোনো কথাই আসেনি। নর্দাম্ব্রিয়ান লিটারেচার এই অধীনটা মানেই হচ্ছে রোম, রোমান সাম্রাজ্য। রোম মানে ইতালি, তাতে ইতালির ভাষা হচ্ছে ল্যাটিন, ঠিক আছে না? তাহলে সেই ভাষার সাথে এখানে আসবে। পরবর্তীতে ফ্রান্স তো আনবে হচ্ছে ওই যে তোমার নরমানরা। তাহলে তার আগ পর্যন্ত কি ছিল? ল্যাটিন ভাষায় চলছিল। তার পরবর্তীতে যখন নরমানরা আসলো তখন তো এসব ধ্বংস হয়ে গেল। মোনাস্টারি সব আগে তো নরমানরা আসার আগেই তো ধ্বংস হয়েছিল। তো নরমানরা মোটামুটি ধ্বংসযজ্ঞ থেকে যা কিছু ছিল সেগুলো আবার সংগ্রহ করে নতুন করে তারা সাহিত্যকর্ম, তাদের শিক্ষা দীক্ষা, আইন কানুন এরা নতুন করে চালু করা শুরু করলো, ঠিক আছে? তো এই জন্য এই কথাটা ওখানে বলা হয়েছে। লাইনটা একটা, কিন্তু এর মিনিংটা তো অনেক তথ্য মিলে, তাই না? এই জন্য পড়তে হবে বেশি, লেখা হবে কম। আর যদি ওই লেখা কম বুঝতে না পারো তাহলে বুঝতে হবে তোমার পড়ার ভিতরে ঘাটতি আছে, ঠিক আছে? তাহলে এখন এই লিঙ্কটা এবার একটু খেয়াল করো যে কথাটার সেন্টেন্সের মানেটা কি, বলো কি বলতে চাচ্ছে মানেটা?
কোথায়? এই জায়গায় দেখো, there were three great results of the conquest which have a direct bearing on literature. First, in spite of Caesar's legions and Augustan monk, এরা তো কিছু চেষ্টা করেছিল নাকি, কিন্তু ওদেরটা কি ইংল্যান্ডে থাকলো না ধ্বংস হয়ে গেছিল এগুলো? বলো। কেউ কি আছো? ধ্বংস হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে ওরা চেষ্টা করেছিল কিন্তু ওগুলো তো নাই। পরে নরমানরা আসলো কি, ফার্স্ট টু ব্রিং দ্য কালচার এন্ড প্র্যাকটিক্যাল আইডিয়ালস অফ রোমান সিভিলাইজেশন হোম টু দ্য ইংলিশ পিপল এট আ ক্রিটিক্যাল টাইম when England had produced her best. তাহলে ওরাও ওই রোমান সিভিলাইজেশনের কিছু জিনিস তার ইংলিশ পিপলদের কাছে নিয়ে আসলো, কারণ তারা তো বিভিন্ন ফিল্ড ঘুরে ফিরে তারপরে এসেছে। Her own literature and civilization had already began to decay, কারণ ওই যে ধ্বংসযজ্ঞের মাধ্যমে ইংল্যান্ডের সাহিত্যকর্ম সিভিলাইজেশন ডিকে হইতে শুরু করেছিল, কিন্তু সেটা আবার নরমানরা বাঁচানো শুরু করলো। সেকেন্ডলি হচ্ছে দ্য নরমান ফোর্সড আপন ইংলিশ দ্য ন্যাশনাল আইডিয়া, আ স্ট্রং সেন্ট্রালাইজ গভর্নমেন্ট। বলা হচ্ছে রোমানরা চলে যাওয়ার পরে, তাই তো, ওই যে তোমার ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হতে গিয়ে তার আগে রোমানরা চলে যাওয়ার পরে ইংল্যান্ডের আর কোনো একক শক্তি ছিল না, ইংল্যান্ডকে রক্ষা করার মতো কেউ ছিল না, এবং ইংল্যান্ড কখনোই একক কোনো রাজার অধীনে একসাথে স্ট্রং একটা যে দেশপ্রেম যেটা বলা হয়, বা হচ্ছে তোমার কি বলবো জাতীয়তাবাদ, এগুলো নিয়ে কখনো ইংল্যান্ডের ভিতরে ছিল না। এই নরমানরা প্রথম যারা এই ন্যাশনালিজম ব্যাপারটা তাদের ভিতরে আরোপ করলো, টু রিপ্লেস দ্য লুজ অথরিটি অফ স্যাকশন চিফ ওভার দ্য ট্রাইবসম্যান। কারণ স্যাকশনরা দেশ পরিচালনা করেছে একটা ট্রাইবসম্যান হিসেবে, তার একটা নির্দিষ্ট এলাকাকে নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে তারা চলেছে, যাদের ভিতরে আবার মারামারি চলতো। কিন্তু এই প্রথম পুরো ইংল্যান্ড একত্রিত হয় এই নরমানদের অধীনে। থার্ডলি, দে ব্রট টু ইংল্যান্ড দ্য ওয়েলথ অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এন্ড ইংলিশ গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব দেম। তারা তাদের সাথে নতুন করে ফ্রেঞ্চ এবং রোমান কিছু নতুন নতুন সাহিত্যকর্ম তারাও সাথে করে এনেছিল, যেটা ইংলিশ করলো কি এখন আবার অ্যাবজর্ব করা শুরু করলো। এই কথা বুঝতে পারছো? জি স্যার। এই তিনটা বিষয়, তিনটা স্টেপের কথা বলা হচ্ছে। প্রথম স্টেপটা হচ্ছে কি, যে ওই মং টংকের মোনাস্ট্রি ধ্বংস হয়ে যাওয়ার কারণে, এগুলো কি 2-5 দিনের মধ্যে ঘটছে বলতো? এগুলো কি 2-5 দিনের না স্যার, অনেক ছিল। হ্যাঁ, কয়েকশো বছরের স্যার, 2-300 বছর। হ্যাঁ, তাহলে সেটা তো বুঝতে হবে যে 2-3 বছর আমরা যা পড়তেছি সেটা তো 1 মিনিটে করে ফেলতেছি, কিন্তু ঘটনাগুলো ঘটেছে নাহলে 500-700 বছর ধরে বা 1000 বছর ধরে ঘটেছে। তাহলে সেটা এগুলো কথা বলা হচ্ছে। তাই কি এখন বুঝতে পেরেছো নাকি এখনো বোঝোনি? না স্যার, শুধু ফার্স্টে যে সেন্সটা ছিল না শুধু ওইটাই, তারপরে সবই হচ্ছে। যে সিজারের কথা কেন আসছে, অগাস্টিনের কথা কেন আসছে, এরা তো আগে ছিল, স্যার আসার আগেই মানে শুধুমাত্র এই যে ফ্রান্সের, সরি মানে রোমানের যে শুধু এই ছিল মানে রিলেটেড, স্যার ওইটাই নিছিল নাকি ওদের যে বিল্ড আপ করা যেছিল মানে ওইটা, এই দুইটা বিষয় ছিল। আপনি জাস্ট বুঝাই দিয়েছেন, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো সমস্যা থাকলে বলো। এখানকার যে 3-4টা কোশ্চেন আছে ঘুরে ফিরে সব একই জিনিস, একই রকম করে বিষয়গুলোকে বলা। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল, জানার বিষয় ছিল স্যার। হ্যাঁ বলো। যখন রোমানরা ছিল তখন তো ল্যাটিন ভাষা ছিল, আর রোমানরা যাওয়ার পর যখন নরমানরা আসে তখন ফ্রেঞ্চ ভাষা শুরু হয়। ফ্রেঞ্চ প্রভাবটা চালু হয় বেশি। হ্যাঁ, আচ্ছা। আর কারো সমস্যা? তোমাদের কি কল্যাণনাথ দত্তের বই আছে? জি স্যার। মানে প্রথম দিকে দেখলেই বুঝতে পারবা, বা উইলিয়াম জেলাংয়েও এটা বলা আছে প্রথম দিকের ঘটনায়। প্রথম দিকে যে প্রথমে কি ভাষা ছিল, তারপরে কি ভাষা আসলো, তারপরে কোন ভাষাটা প্রভাব বিস্তার করলো, প্রথম 2-1 পেজের মধ্যেই আছে। আমার ঠিক মনে পড়ছে না যে ওটা উইলিয়াম জেলাং নাকি কল্যাণনাথ দত্তের বইয়ে। বইগুলো ঘাটবা, আমাদের পড়ার খুব কম। অধিকাংশ খুব কম পড়াশোনা করো, কোনো বেশি ঘটনা নেই, তারপরও আমরা বুঝতে পারছি না।
এটা উইলিয়াম জেলং এর প্রথম দিকে আছে, যে বইটা আছে ওখানে। আচ্ছা, তো যদি এই দুটা নিয়ে কারো কোনো আর প্রবলেম না থাকে, যেহেতু কোশ্চেনগুলোতে সব ক্লিয়ারলি বলা হয়েছে, রেকর্ড ক্লাসগুলোর ভিতরে গল্প বিস্তারিত আছে, যাদের যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে পড়তে থাকো, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা রিফরমেশন পিরিয়ড এবং রেনেসাঁস পিরিয়ড এই দুটা নিয়ে আলোচনা করব, রিফরমেশন এবং রেনেসাঁস। আর এর ভিতরে চসার বা এগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তো সেটা নিয়েও আমরা কথা বলবো আগামী ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, মেইনলি পড়তে থাকো, কোশ্চেন আনসার গুলো পড়ো আর লেখো, বেশি বেশি করে লিখতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ওকে, গুড নাইট।